জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবারও স্বাগতম। শুভ সকাল সকলকে। আশা করি সকলেই ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব, দেখো আজকে আমাদের যে টপিকটি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে কি উপদ্বীপের নদী। এই উপদ্বীপের নদী সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জানবো। তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। ঠিক আছে, তো চলো শুরু করি। এই উপদ্বীপের নদীর মধ্যে আমরা আজকে পড়ব ভারতের পূর্ব বাহিনী নদী আর ভারতের পশ্চিম বাহিনী নদী। তার আগে বলে রাখি, ভারতের পূর্ব বাহিনী নদী এবং পশ্চিম বাহিনী নদী সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখে নাও তোমরা। দেখো, এটা হচ্ছে আমাদের ভারতের পূর্ব দিক, মানে ইস্ট, এটা ওয়েস্ট, এটা আমাদের নর্থ, এটা আমাদের সাউথ, তাই তো। আর এখানে আমাদের রয়েছে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। বোঝা গেল? এবার বলছে ভারতের পূর্ব বাহিনী নদী। তো ভারতের পূর্ব বাহিনী নদীর মধ্যে আমরা যদি দেখি কি রয়েছে, মহানদী, তারপরে কি রয়েছে আমাদের গোদাবরী, তারপরে রয়েছে কি কৃষ্ণা, নিচের দিকে রয়েছে আমাদের কাবেরী। তাহলে কি বললাম, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, এদিকে রয়েছে কাবেরী। এই যে চারটা নদী বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি, চারটা নদী, এটা হচ্ছে পূর্ব বাহিনী নদী। পূর্ব বাহিনী নদী বলতে এগুলি পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। এই যে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, তো কোথায় এসে মিশেছে, এটা এই চারটা নদী যদি আমরা দেখি, এটা বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল মানে হচ্ছে বঙ্গোপসাগরে এসে পতিত হচ্ছে। বোঝা গেল? আর এদিকে রয়েছে আমাদের আরাবিয়ান সি, আরাবিয়ান সি মানে আরব সাগর। দেখো এদিকে আরব সাগরের মধ্যে কোন কোন নদীগুলি পতিত হচ্ছে। প্রথমে যদি দেখি, পশ্চিমের নদীগুলোর মধ্যে দীর্ঘতম নদী হচ্ছে আমাদের কি নর্মদা নদী, তারপরে নিচের দিকে আছে আমাদের তাপ্তি, তারপর হচ্ছে মাহি, আর এদিকে হচ্ছে আমাদের কি সবরমতী। এই যে চারটা নদী, কি কি বললাম, নর্মদা, তাপ্তি, মাহি, সবরমতী, এই চারটা নদীকে বলা হচ্ছে আমাদের পশ্চিম বাহিনী নদী। আর এটা আমরা যদি বলি, এখানে একটি উপসাগর রয়েছে যার নাম হচ্ছে খাম্বাত। কি উপসাগর? খাম্বাত। খাম্বাত উপসাগরে এসে পতিত হচ্ছে। তো আজকে আমরা ভারতের পূর্ব বাহিনী নদী প্লাস ভারতের পশ্চিম বাহিনী নদী, এছাড়াও আমি যদি বলি ভারতের কোথায়, ভারতের অন্তঃবাহিনী নদী, যদিও আমি এখানে লিখিনি, ভারতের অন্তঃবাহিনী নদী প্লাস ভারতের উপকূলবর্তী নদী, উপকূলবর্তী নদী প্লাস যদি আমরা দেখি নদীর হচ্ছে কি পড়বো আজকে আমরা, মানে কোন নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে, প্লাস বিভিন্ন যে নদী রয়েছে তার আমরা বিভিন্ন রকম তত্ত্ব পড়বো। কিন্তু আজকের ক্লাসটি খুবই ধামাকাদার ক্লাস হতে চলেছে। তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে। আর আশা করি তোমাদের যে এক্সাম রয়েছে সেখানে তোমরা কি করবে, ভালো ফল পাবে। দেখো আমাদের বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে, তোমাদের আরেকবার বলে রাখি, আমাদের বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে সপ্তাহের প্রত্যেক দিনে কিন্তু ক্লাস হয়। কি কি ক্লাস হয়? হিন্দি, ম্যাথ, জিকে এবং রিজনিং। এবার দেখো কোন কোন দিনে কখন আমাদের এই ক্লাসগুলি হয়। যেমন দেখো রবিবার, কি বার? রবিবার যদি আমরা দেখি, এক মিনিট, রবিবার যদি আমরা দেখি কি হয়, হিন্দি ক্লাস হয়। কখন? হিন্দি ক্লাস হয় আমাদের সকাল 9টার দিকে, আর অঙ্কের ক্লাস হয় সন্ধ্যা 7টার সময়। সোমবার দেখো তোমরা সকাল 9টার দিকে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং আমার ক্লাস পাবে ইতিহাস 7টার সময়। এবার দেখো মঙ্গলবার কি ক্লাস আছে, রিজনিং এর ক্লাস পাচ্ছ তোমরা সকাল 9টায়, আর অর্থনীতি মানে ইকোনমিক্স এর ক্লাস পাচ্ছ তোমরা সন্ধ্যা 7টার সময়। এবার বুধবারের দিন আসা যাক, স্ট্যাটিক জিকে পাচ্ছ তোমরা সকাল 9টার সময়, আর অঙ্কের ক্লাস পাচ্ছ তোমরা কি সন্ধ্যা 7টার সময়।
বৃহস্পতিবার দেখো, বৃহস্পতিবার আমার ক্লাস পাবে তোমরা হিস্ট্রি এবং জিওগ্রাফির উপর এমসিকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এসএসসিজিটির, আর পাচ্ছ হিন্দি ক্লাস সন্ধ্যা 7টার সময়। এবার আসি শুক্রবার। শুক্রবারের দিনে সকালবেলা একটা ফাঁকা, তাই সকালবেলায় আমরা বিভিন্ন ধরনের ক্লাস আনার চেষ্টা করছি, এবং তার সঙ্গে পাচ্ছ তোমরা পলিটি ক্লাস সন্ধ্যা 7টার সময়। এবার দেখো শনিবার আমার ক্লাস পাচ্ছ সকাল 9টার সময় ভূগোল ক্লাস পাচ্ছ, যেটা আজকের ক্লাস, এবং পাচ্ছ সন্ধ্যা 7টার সময় রিজনিং ক্লাস। এই হচ্ছে আমাদের ক্লাস রুটিন। তোমরা যারা জানো না তারা অবশ্যই এটা স্ক্রিনশট রেখে দিবে, ঠিক আছে? তো চলো এবার আমরা মেন ক্লাসের দিকে অগ্রসর হই। দেখো কি রয়েছে আমাদের, ভারতের পূর্ব বাহিনী নদী। কি রয়েছে? ভারতের পূর্ব বাহিনী নদী। ভারতের পূর্ব বাহিনী নদী সম্পর্কে আমরা এখন পড়বো, যেমন মহানদী। এবার মহানদীর উৎস কোথা থেকে, মহানদীর উৎপত্তি লাভ কোথা থেকে করছে দেখে নিই। দণ্ডকারণ্য মালভূমি, অথবা যদি আমরা বলি মহানদীর উৎপত্তি ছত্তিশগড়ের রায়পুর জেলার সিহোয়ার পাহাড় থেকে। এবার দেখো ছত্তিশগড়, ছত্তিশগড়ের রাজধানী কিন্তু রায়পুর, তাই না? এই রায়পুর জেলার সিহোয়ার পাহাড় থেকে কিন্তু আমরা যদি দেখি এই মহানদী উৎপত্তি লাভ করেছে। এবার দেখো মোট দৈর্ঘ্য, এই নদীর দৈর্ঘ্য কত? 875 কিলোমিটার। ওকে, এবার বিস্তার দেখো কোন কোন রাজ্যের মধ্যে, ছত্তিশগড় আর উড়িষ্যা, এই দুটো রাজ্যের মধ্যে এই নদী বিস্তার লাভ করছে, এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবার দেখো কটক শহর মহানদীর তীরে অবস্থিত, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের দিয়ে দেয় যে কটক শহর কোন নদীর তীরে অবস্থিত। ওকে, নেক্সট দেখো কি রয়েছে। মহানদীর শাখা নদীগুলি হলো যেমন কাটাজুড়ি, কুশভদ্রা, বিরূপা, ভাগরবী, দয়া, দেবী, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় দেয়। ওকে, নেক্সট দেখো মহানদীর বাম তীরের উপনদীগুলি, যেমন হচ্ছে শিবনাথ, হাসদেও, ইপ, মান্ড, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের ক্ষেত্রে, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট দেখো মহানদীর ডান তীরের উপনদী, জোং, বৈতরণী, ব্রাহ্মণী, ওং। এছাড়াও দেখো কি রয়েছে, হীরাকুদ বাঁধ, ভীষণ ইম্পর্টেন্ট। ভারতের যদি দীর্ঘতম বাঁধ দেখি আমরা, এই হীরাকুদ বাঁধ কিন্তু ভারতের মধ্যে দীর্ঘতম, ঠিক আছে? এবার হীরাকুদ বাঁধ ও তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র, কি বললাম? তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র মহানদীর তীরে অবস্থিত, ভীষণ ইম্পর্টেন্ট এই লাইনটি। এছাড়াও দেখো মহানদী চিল্কা হ্রদে মিশেছে। এবার দেখো এশিয়ার বৃহত্তম চিল্কা হ্রদ, এশিয়ার বৃহত্তম হ্রদ হচ্ছে চিল্কা হ্রদ, যেটা হচ্ছে লেগুন জলের হ্রদ, ঠিক আছে? এই হলো আমাদের মহানদী সম্পর্কে। এছাড়াও তোমরা আমার যদি ভূগোলের আরেকটি ক্লাস দেখোনি, তোমরা হয়তো অনেকেই দেখেছো বা অনেকেই দেখোনি, এর আগের দিনে আমি বা আমাদের শনিবারে, সামনের শনিবার আমি তোমাদের নদী সম্পর্কে আরেকটি ক্লাস করিয়েছি, প্রথম ক্লাস, যেখানে হচ্ছে আমাদের হিমালয়ান রিভার, যেমন হচ্ছে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, এই যে বেসিক্যালি তিনটা নদী রয়েছে, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই তিনটা নদী সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও দিয়েছি একটা, তোমরা সেই ভিডিওটি যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ক্লাসটি কিন্তু প্রথমে করে নেবে, ঠিক আছে? এবার দেখো গোদাবরী। গোদাবরী হচ্ছে আমাদের কি পূর্ব বাহিনীর মধ্যে দীর্ঘতম নদী। দেখো এর উৎসটা দেখে নিই। এর উৎস কি? পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক শৃঙ্গ, মহারাষ্ট্রের নাসিক জেলা, ঠিক আছে? যেখান থেকে এই নদীটি উৎপত্তি লাভ করেছে সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। আর পশ্চিমঘাট পর্বতমালা সম্পর্কে তোমাদের আমি বলেছিলাম ক্লাসে, ঠিক আছে? তো পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক শৃঙ্গ থেকে এই নদীটি উৎপত্তি লাভ করেছে। দৈর্ঘ্য দেখো 1465 কিলোমিটার। বিস্তার কি রয়েছে দেখো, কোন কোন রাজ্যের উপর দিয়ে যাচ্ছে? মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ। এছাড়া দেখো গোদাবরী নদী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, ঠিক আছে? গোদাবরী নদী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। এছাড়া দেখো গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বা এটিকে বুড়ি গঙ্গাও কিন্তু বলা হয়, বোঝা গেল? এবার দেখো গোদাবরীর অববাহিকা
ভারতের দ্বিতীয় বৃহত্তম অববাহিকা। গঙ্গার পর কিন্তু গোদাবরী অববাহিকা ভারতের দ্বিতীয় বৃহত্তম অববাহিকা। এছাড়া দেখো গোদাবরী নদীর উপনদীগুলি হলো কি কি, যেমন পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, প্রাণহিতা, পূর্ণা, মাঞ্জিরা। মাঞ্জিরা হচ্ছে দীর্ঘতম উপনদী গোদাবরী। ঠিক আছে, এই যে প্রত্যেকটা পয়েন্ট বললাম গোদাবরীর যে উপনদীগুলো রয়েছে সেগুলো কিন্তু আপকামিং এক্সামের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া দেখো গোদাবরীর শাখা নদী, যেমন গৌতমী, গোদাবরী, বশিষ্ঠ, বেন্তেয়া বা বেন্তেয়। পতন স্থল দেখে নি গোদাবরী বঙ্গোপসাগরে এসে মিলিত হচ্ছে। এই হলো তার চিত্র, বোঝা গেল? ওকে, নেক্সট নদী সম্পর্কে আমরা জেনে নিই। দেখো নেক্সট নদী, গোদাবরীর পরে চলে আসছে আমাদের কৃষ্ণা নদী, তাই না? দেখে নিই কৃষ্ণা নদী উৎস, দেখে নিই কোথায়, পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ। আমরা যদি পূর্ব বাহিনী নদী দেখি, চারটার মধ্যে তিনটা নদী কিন্তু পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি লাভ করছে। ঠিক আছে, তো কি হলো উৎস, পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ, মহারাষ্ট্র থেকে। ওকে, দৈর্ঘ্য দেখো 1290 কিলোমিটার। এরপরে দেখো কৃষ্ণা নদীর বিস্তার মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। আর কি রয়েছে, কৃষ্ণা নদী দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী। নেক্সট দেখো কি রয়েছে, কৃষ্ণা নদীর উপনদীগুলি হলো তুঙ্গভদ্রা, কয়না, ভার্মা, ইয়েরালা। এছাড়া রয়েছে ঘাটপ্রভা, মালপ্রভা, ভীমা, পঞ্চগঙ্গা, দুধগঙ্গা, মুসি। এছাড়া দেখো যেটা ভীষণ ইম্পর্টেন্ট, কৃষ্ণার বদ্বীপ পাখির পায়ের ন্যায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট বললাম। কোন নদীর অববাহিকা পাখির পায়ের ন্যায়, এটা তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে, তাহলে কৃষ্ণা নদীর অববাহিকা কিন্তু পাখির পায়ের ন্যায় হবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, এছাড়া দেখো কৃষ্ণা নদী বিজয়ওয়াড়ার নিকট বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। আর হচ্ছে কি, কয়না সবচেয়ে ছোট উপনদী, কয়না বাঁধের জন্য এটি কিন্তু বিখ্যাত। বোঝা গেল? তো তোমরা যারা ক্লাসটি করছো তারা অবশ্যই কিন্তু স্ক্রিনশট করে রাখতে পারো এই ক্লাসটি, প্লাস তোমরা এগুলি কি করতে পারো বলো তো, নোট করে রাখতে পারো খাতার মধ্যে। নেক্সট দেখো কাবেরী নদী সম্পর্কে। কাবেরী নদী সম্পর্কে আমরা জেনে নিই, তাই না? ওকে চলো, কাবেরী নদী উৎস পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি শৃঙ্গ, কর্ণাটক। এটা পশ্চিমঘাট শৃঙ্গ, তাই না? পশ্চিমঘাট পর্বতমালা। দৈর্ঘ্য দেখো 805 কিলোমিটার। এবার দেখো কাবেরী নদীর বিস্তার কর্ণাটক, তামিলনাড়ু। এবার দেখো কি রয়েছে, কাবেরী নদীর উপনদীগুলি হলো কি, হেমবতী, আর্কবতী, সুবর্ণরেখা, অমরাবতী। তারপর কি রয়েছে, শিমশা, কারানি, লক্ষণতীর্থ, ভবানী। এছাড়া দেখো শিব সমুদ্রম এবং হকিটনাকাল জলপ্রপাত কাবেরী নদীর উপর অবস্থিত। এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট লাইন। শিব সমুদ্র জলপ্রপাত পরীক্ষায় কিন্তু বারবার আসে যে কোন নদীর উপর অবস্থিত, তাহলে কি হয়ে যাবে আমাদের কাবেরী নদীর উপর। এছাড়া দেখো কাবেরী নদীর বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয়। এই লাইনটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বোঝা গেল? ওকে দেখো কাবেরী দক্ষিণ ভারতের পবিত্রতার দিক দিয়ে কি বলা হয়, পবিত্রতার দিক থেকে দক্ষিণ ভারতের কিন্তু গঙ্গা বলা হয়। তাহলে কি বললাম, দক্ষিণ ভারতের পবিত্রতার দিক দিয়ে কাবেরী নদীকেও কিন্তু কি বলা হয়, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। আর দীর্ঘতম দিক দিয়ে আমরা গোদাবরীকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলতে পারি। তো দুই ধরনের প্রশ্ন আসতে পারে, পবিত্রতার দিক দিয়ে হলে কাবেরী নদী, আর দীর্ঘতম দিক দিয়ে হলে বা দক্ষিণ ভারতের গঙ্গা বলা হলে গোদাবরীকে কিন্তু বলা হবে। ওকে, নেক্সট দেখো এবার কি রয়েছে, ভারতের পশ্চিম বাহিনী নদী। এর আগে আমরা পূর্ব বাহিনীর নদীগুলো সম্পর্কে বললাম, এবার আমরা পশ্চিম বাহিনীর নদীগুলো সম্পর্কে কিন্তু জেনে নিব। ঠিক আছে, ওকে প্রথমে দেখে নিই নর্মদা, যেটা হচ্ছে দীর্ঘতম। উৎসটা দেখে নিই, মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে। মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে। আর মহাকাল পর্বত কোথায় অবস্থিত, মধ্যপ্রদেশ
রাজ্যে কিন্তু অবস্থিত। এই মহাকাল পর্বত থেকে কিন্তু তিনটি নদী কিন্তু উৎপত্তি। বোঝা গেল? কি বললাম? এই মহাকাল পর্বত থেকে কিন্তু তিনটি নদী কিন্তু উৎপত্তি লাভ করেছে অমরকণ্টক শৃঙ্গ থেকে। এবার দেখো দৈর্ঘ্য 1312 কিমি, বিস্তার দেখো মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। এবার দেখো মহারাষ্ট্র নদীর উপর বা মহারাষ্ট্রের মানে হচ্ছে নর্মদা নদীর উপর ধুয়াধার জলপ্রপাত সৃষ্টি হয়েছে। মহারাষ্ট্রে নর্মদা নদীর উপর ধুয়াধার জলপ্রপাত সৃষ্টি হয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট। বোঝা গেল? ওকে, নেক্সট দেখো এই নদী পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম, যেটা বললাম। নর্মদা নদী খাম্বাদ উপসাগরে পতিত হয়েছে, যেটা কিছুক্ষণ আগে বললাম। উপনদী দেখে নেই, হিরণ, বর্ণা, কোলার, তাওয়া, কুন্ডি, ওরসাং, দুধি হয়ে যাচ্ছে আমাদের কি নর্মদা নদীর উপনদী। এবার শহর, কোন কোন শহর এই নদীর তীরে অবস্থিত? হোশাঙ্গাবাদ, জব্বলপুর, ওমকারেশ্বর, ভারুচ কিন্তু এই নদীর তীরেই কিন্তু অবস্থিত বিখ্যাত শহর। এবার দেখো নর্মদা নদীর বিন্ধ্য কি হবে? বিন্ধ্য পর্বত এবং সাতপুরা পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীর মোহনায় কোনো বদ্বীপ বা নদীবাগ দেখা যায় না। এই নদীর উপর, নর্মদা নদীর উপর কোনো নদীবাগ বা নদীর কোনো কিন্তু এখানে খাড়িও দেখতে পাওয়া যায় না বা নদীবাগও দেখতে পাওয়া যায় না। ওকে, নেক্সট দেখে নেই কি রয়েছে। নর্মদার পরে হবে তাপ্তি। বোঝা গেল? কি নদী? তাপ্তি নদী সম্পর্কে এখন আমরা জেনে নেব। দেখো উৎসটা দেখে নেই। মহাদেব পর্বতের মুলতান মালভূমি। কি বললাম? মহাদেব পর্বতের মুলতান মালভূমি মধ্যপ্রদেশের বেতুল জেলা। এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে তাপ্তি নদী কোন জেলা থেকে উৎপত্তি লাভ করেছে, তাহলে মধ্যপ্রদেশের বেতুল জেলা। তার উৎপত্তি স্থল কোথায়? তার উৎপত্তি স্থল হচ্ছে মুলতাই মালভূমি, মহাদেব পর্বতের মুলতাই মালভূমি। দৈর্ঘ্যটা জেনে নেই, 730 কিমি। বিস্তার দেখে নেই, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এই তিনটি রাজ্যের মধ্যে, তাই না? এবার দেখো এই নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে কিন্তু ওঠেনি। পরের লাইন দেখি, এই নদী সুরাটের নিকট খাম্বাদ উপসাগরে পতিত হয়েছে। তারপরে জেনে নেই এই নদীর ডান তীরের উপনদীগুলি হলো কি? মোর, কুমা, পাট্টি, বেতুল, গঞ্জল। এছাড়া দেখো এই নদীর বাম তীরের উপনদীগুলি হলো কি? শিপ্রা, গিরনা, কোড়ি। শহর কি কি রয়েছে এই নদীর তীরে? কোন কোন শহর বিখ্যাত শহর রয়েছে? যেমন সুরাট গুজরাটে অবস্থিত, বুরহানপুর, ভুসাওয়াল ইত্যাদি মানে বিখ্যাত শহরগুলি তাপ্তি নদীর তীরে কিন্তু অবস্থিত। বোঝা গেল? ওকে, এরপরে দেখো কি রয়েছে। এরপরে আমরা যেটা পড়বো সবরমতী। সবরমতী আশ্রম তোমরা সকলেই জানো, তাই না? গান্ধীজি সবরমতী আশ্রম তৈরি করেছিল এই সবরমতী নদীর তীরে কিন্তু। ওকে, এবার উৎসটা দেখে নেই। আরাবল্লী পর্বতের মেবার পাহাড় থেকে। কোথা থেকে? আরাবল্লী পর্বতের মেবার পাহাড় থেকে। এই আরাবল্লী কিন্তু হচ্ছে আমাদের কি প্রাচীন ভঙ্গিল পর্বত। কি প্রাচীন ভঙ্গিল একটা পর্বত, যেটা হচ্ছে রাজস্থানের অবস্থিত। কোথায়? এটা হচ্ছে রাজস্থান রাজ্যে অবস্থিত। তাহলে কি হলো উৎস? আরাবল্লী পর্বতের মেবার পাহাড় থেকে রাজস্থান রাজ্যে এবং খাম্বাদ উপসাগরে কি হচ্ছে? পতিত কিন্তু হচ্ছে। এবার দেখো বিস্তার কোন কোন রাজ্যের উপর দিয়ে এই নদী বিস্তার লাভ করেছে দেখে নেই। রাজস্থান, গুজরাট এই দুটো রাজ্যের উপর দিয়ে গেছে। উপনদীগুলি কি দেখি? ধামনি, ওয়াকল, হরনভ, জাওয়াই, মিস্ত্রি, সেই এগুলো হচ্ছে তার উপনদী। এবার কোন কোন বিখ্যাত শহর এই নদীর তীরে অবস্থিত? যেমন আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার বলা হয়, তাই না? বিখ্যাত শহর। গান্ধীনগর গুজরাটের রাজধানী এই নদীর তীরে কিন্তু অবস্থিত। মানে সবরমতী নদীর তীরে এই যে আমেদাবাদ, যাকে ভারতের ম্যানচেস্টার বলা হচ্ছে, তারপর হচ্ছে গান্ধীনগর, যেটা হচ্ছে গুজরাটের রাজধানী, তাই না? রাজধানী শহর। তো গান্ধীনগরও কিন্তু সবরমতী নদীর তীরে কিন্তু অবস্থিত। এরপরে দেখে নেই আমরা মাহি। বোঝা গেল কি নদী? মাহি।
এবার মাহি নদীর উৎপত্তি স্থল বা উৎস কোথায়? মধ্যপ্রদেশের বিন্ধ্য, কোথায়? বিন্ধ্য পর্বত, মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বত, গুজরাটের খাম্বাত উপসাগরে পতিত হয়েছে এই নদী। এবার দেখো দৈর্ঘ্য 533 কিমি এর কিন্তু দৈর্ঘ্য। তো এই হলো পূর্ব বাহিনী এবং পশ্চিম বাহিনী নদী। এখন আমরা যে নদী সম্পর্কে পড়বো সেটা হচ্ছে কোস্টাল রিভার, মানে উপকূলীয় নদী সম্পর্কে কিন্তু আমরা এখন জানবো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, কারণ তোমাদের প্রত্যেকটি লাইক, প্রত্যেকটি শেয়ার আমাদের নেক্সট ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আর তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের ক্লাসটি কেমন লাগছে। ঠিক আছে, চলো এবার আমরা অন্তঃবাহিনী নদী সম্পর্কে জানবো। অন্তঃবাহিনী নদী কাকে বলে? যে নদী একই দেশে উৎপত্তি লাভ করে এবং সেই দেশেই বিলীন হয়ে যায় তাকে আমরা অন্তঃবাহিনী নদী বলি। মানে অন্তর মানে কি? অন্তর মানে মন, মন মানেই ভেতর, তাই না? তো ভেতরে যে নদীর উৎপত্তি একই দেশে এবং সেই দেশের মধ্যেই বিলীন হয়ে যাচ্ছে তাকে আমরা অন্তঃবাহিনী নদী কিন্তু বলছি। তো দেখো আজকে আমরা অন্তঃবাহিনী নদী সম্পর্কে পড়বো। আমাদের একটি বিখ্যাত নদী হচ্ছে যেমন লুনি, একটি হচ্ছে অন্তঃবাহিনী নদী। এবার এই লুনি সম্পর্কে আমরা কিছু জেনে নেব, ঠিক আছে? যেমন লুনির উৎস, এই লুনি নদী কোথা থেকে উৎপত্তি লাভ করছে এবং কোথায় পতিত হচ্ছে এবং কি তার বিষয় আসলে সবকিছু সম্পর্কে আমরা জানবো। তো উৎসটা দেখে নেই আমরা। রাজস্থানের আজমির জেলার, কোথায়? রাজস্থানের আজমির জেলার নিকট নাগা পাহাড়ের আনাসাগর হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে এবং থর মরুভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ পশ্চিম বাহিনী হয়ে কচ্ছের রণ অঞ্চলে পতিত হচ্ছে। এবার দেখো কচ্ছের রণ বলছে, তাই না? কচ্ছের রণ অঞ্চল কিন্তু গুজরাট রাজ্যে অবস্থিত। আর এই উৎপত্তি কোথায়? রাজস্থানের আজমির জেলার নিকট নাগা পাহাড়ের আন্না সাগর হ্রদ থেকে। একটা সাগর রয়েছে যার নাম আন্না সাগর, ঠিক আছে? এটা কিন্তু একটা হ্রদ বা জলাশয়, ঠিক আছে, থেকে উৎপত্তি লাভ করছে এবং গুজরাটের কচ্ছের রণ অঞ্চলে কি হচ্ছে? পতিত হচ্ছে। এবার দেখো দৈর্ঘ্যটা। এই নদীর দৈর্ঘ্য 482 বা 450 কিমি আমরা বলতে পারি। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি এই নদীটি শুধুমাত্র বর্ষাকালে কিন্তু বেশিরভাগ দেখা যায়। কখন দেখা যায়? বর্ষাকালে। আর শীতের সময় জল শুকিয়ে যায়। এবার দেখি বিস্তার, এই নদীটির বিস্তার। রাজস্থান ও গুজরাট রাজ্য। উপনদী দেখে নেই, চুকরি বন্দি। এছাড়া দেখো লুনি ছাড়াও ভারতের অন্যতম অন্তঃবাহিনী নদীগুলি হলো যেমন ঘাগর, আরেকটি রয়েছে রূপনগর। এগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং এক্সামের জন্য। চলো এবার আমরা উপকূলবর্তী নদী সম্পর্কে জেনে নেই। উপকূলবর্তী নদী বা কোস্টলাইন রিভার। ধরো এটা তোমাদের দক্ষিণ ভারতটাই আমি এঁকে দেখাই, এটা আমাদের দক্ষিণ ভারত। তো এটা আমাদের সমুদ্র রয়েছে বে অফ বেঙ্গল, তাই না? আর এদিকে রয়েছে আরাবিয়ান সি, নিচের দিকে আমাদের ইন্ডিয়ান অসিন, ভারত মহাসাগর, নিচের দিকে আমাদের রয়েছে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। এবার দেখো কোস্টাল রিভার বা আমরা যদি বলি উপকূলবর্তী নদী কি। এবার দেখো যে নদী আমাদের সমুদ্রের এলাকায় উৎপত্তি লাভ করছে এবং ভিতরের দিকে ধরো প্রবাহিত হচ্ছে তাকে আমরা কোস্টাল রিভার বলবো। ধরো সমুদ্রের তীরে উৎপত্তি লাভ করছে এবং উল্টো দিকে মানে আমাদের দেশের দিকে প্রবাহিত হচ্ছে তাকে আমরা কি বলতে পারি? উপকূলবর্তী নদী, সমুদ্রের ধার, তাই না? কোস্টাল এলাকা, বোঝা গেল? তো দেখে নিই কি রয়েছে। পেন্নার নদী। পেন্নার নদী হচ্ছে আমাদের কি একটা উপকূলবর্তী বা কোস্টাল রিভার একটা, বোঝা গেল? বোঝাতে পেরেছি? এবার দেখো উৎস, এই পেন্না নদীর উৎস দেখো কর্ণাটকের চেন্নাকেশব পর্বত শ্রেণী নন্দী পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে। আমরা যদি দেখি যে সমুদ্রের বা সমুদ্রের আশেপাশে আমরা যদি দেখি কিছু পাহাড় পর্বত রয়েছে, যেমন এখানে রয়েছে কি কর্ণাটকের চেন্নাকেশব পর্বত। কি পর্বত রয়েছে? চেন্নাকেশব পর্বত শ্রেণীর নন্দী পাহাড় থেকে এই নদীটি কিন্তু উৎপত্তি। ধরো এটা কর্ণাটক রাজ্য, এখানে একটি পাহাড় রয়েছে, তাই না? এখান থেকে এই নদীটি উৎপত্তি লাভ করে ওই দিকে প্রবাহিত হবে। তো এর দৈর্ঘ্য দেখে নিই 597 কিলোমিটার। এবার বিস্তার দেখো কোথায়? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। ধরো এই নদীটি এখানে উৎপত্তি লাভ করেছে কর্ণাটকে, করে এইরকম করে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা চলে গেছে। এবার দেখো পেরিয়ার নদী। কি নদী? পেরিয়ার নদী।
এই পেরিয়ার নদী সম্পর্কে আমরা জেনে নিই। উৎস দেখে নিন, তামিলনাড়ুর শিবগিরি পাহাড় থেকে এই নদী কিন্তু উৎপত্তি লাভ করেছে। এবার বিস্তার দেখে নিন, তামিলনাড়ু কেরালা, ধরো এই নদীটি এখান থেকে উৎপত্তি লাভ করেছে এবং এইদিকে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো ঋষিকুলা নদী, কি নদী? ঋষিকুলা নদী। দেখো উৎস দেখে নিন, উড়িষ্যার ঋষিকুলা পাহাড় থেকে এবং বিস্তার উড়িষ্যা রাজ্যের মধ্যে শুধু গেছে বা প্রবাহিত হচ্ছে। তো এই গেল আমাদের কি কোস্টাল রিভার বা উপকূলবর্তী নদী। এরপরে আমরা পড়ব ভারতের গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর, যেগুলো তোমাদের এক্সামে কিন্তু দিয়ে দেয় যে কোন নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে। এবার নদীর তীরবর্তী শহর আর নদী সম্পর্কে আমরা জেনে নিই। যেমন প্রথমে রয়েছে আমাদের গঙ্গা। গঙ্গা আমাদের দীর্ঘতম নদী বা গঙ্গা ভারতের প্রধান নদী। গঙ্গা নদীর তীরে বারাণসী, কানপুর দীর্ঘতম বা সব থেকে বড় যদি শহর দেখি কানপুর শহর, কৌনজ, ভাগলপুর, পাটনা, মুঙ্গের বিহারের মধ্যে অবস্থিত, হরিদ্বার এই নদীর তীরে কিন্তু অবস্থিত। ঠিক আছে, এছাড়াও আমরা বলতে পারি কলকাতা শহর এই নদীর তীরে কিন্তু অবস্থিত। ব্রহ্মপুত্র, ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটি, ধুবড়ি, গোয়ালপাড়া এই নদীর তীরে কিন্তু অবস্থিত। এই নদীর মানে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত বিখ্যাত শহর কিন্তু এই যে নামগুলো বললাম, ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটি, ধুবড়ি, গোয়ালপাড়া। ওকে, এবার দেখো যমুনা নদী, মথুরা, আগ্রা, দিল্লি এই বিখ্যাত শহরগুলোই যমুনা নদীর তীরে অবস্থিত। এবার দেখবো আমরা কাবেরী, শ্রীরঙ্গপত্তনম, মহীশূর, থাঞ্জাভুর, তিরুচিরাপল্লী মানে কর্ণাটক রাজ্যে, তাই না এগুলো। এবার দেখো গোদাবরী, নাসিক, ঔরঙ্গাবাদ। এরপরে দেখি নর্মদা, জব্বলপুর, তাপ্তি, সুরাট, শিপ্রা, উজ্জয়িনী, শতদ্রু, ফিরোজপুর, লুধিয়ানা, ভাকরা। এবার দেখো গোমতী, লখনৌ, জৌনপুর। এরপরে দেখি মহানদী, সম্বলপুর, কটক। এরপরে দেখবো আমরা চম্বল, গোয়ালিয়র, কোটা। এই যে নদীগুলো রয়েছে নদীর তীরবর্তী শহর, এগুলো কিন্তু বিখ্যাত শহর। পরীক্ষায় কিন্তু এখান থেকে বারবার কোশ্চেন হয়। তো তোমরা কেউ স্ক্রিপ্ট না করে পুরোপুরি নোট করার চেষ্টা করবে যতগুলো দিচ্ছি, ঠিক আছে। এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় যে স্যার আমি এখানে বুঝতে পারছি না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলবে কিন্তু, ঠিক আছে। আর আমি সেটাকে সলভ করার চেষ্টা করব। এরপর দেখো মুশি, মুশি হচ্ছে হায়দ্রাবাদ, মুশি নদীর তীরে হায়দ্রাবাদ শহর অবস্থিত। এরপরে দেখো গঙ্গা, যমুনা, সরস্বতী সঙ্গম স্থল, যেমন হচ্ছে প্রয়াগরাজ, এলাহাবাদ। এলাহাবাদের বর্তমান নাম প্রয়াগরাজ আর পুরনো নাম প্রয়াগরাজ, ঠিক আছে। এটা যদি আমরা দেখি হর্ষবর্ধনের আমল থেকে কিন্তু চলছে প্রয়াগরাজ, পরবর্তীকালে এর নাম চেঞ্জ করা হয়, এলাহাবাদ রাখা হয়। এবার দেখো গোমতী, লখনৌ, জৌনপুর যেটা কিছুক্ষণ আগে হয়েছে, সরিউ, অযোধ্যা, বিপাশা, মানালি, বিতস্তা, শ্রীনগর, হিন্দু, লে শহর অবস্থিত। আমরা যদি দেখি লাদাখের রাজধানী লে, সুবর্ণরেখা নদীর তীরে জামশেদপুর, জামশেদজি টাটা, তাই না। সবরমতী, সবরমতীর তীরে গান্ধীনগর, আহমেদাবাদ। তুঙ্গভদ্রা নদীর তীরে কুর্নুল, হাম্পি, ব্রাহ্মী, রাউরকেল্লা। ওয়েনগঙ্গার তীরে নাগপুর, ভোগাই নদীর তীরে মাদুরাই শহর কিন্তু অবস্থিত। বোঝা গেল? ওকে, নেক্সট আমরা দেখে নিব কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য নদীর। যদি আমরা দেখি নদীর কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা এবার জেনে নেব। বোঝা গেল? দেখো, নদী প্রবাহ পরিমাপ করা হয়, নদীর যে জলের স্রোতটা, এটা প্রবাহটা পরিমাপ করা হয় কিউসেক বা কিউমেক এককের সাহায্যে। এবার দেখো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট কয়েকটি ভূমিরূপ, এগুলো পরীক্ষা তোমাদের আসে। যেমন ভি আকৃতির উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে, গিরিখাতের সৃষ্টি হয়, জলপ্রপাতের সৃষ্টি হয়, ক্যাটারাক্টের সৃষ্টি হয়, মন্ত্রকূপের সৃষ্টি হয় প্রভৃতি। এবার দেখো কি রয়েছে, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট কয়েকটি ভূমিরূপ। নদী যে তিনটি কাজ করে, ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজ। তো
তো ক্ষয় করার পরে কি কি হলো বললাম, এবার সঞ্চয় করার পালা। সঞ্চয় মানে এক জায়গায় নিয়ে এসে কি কি করবে, যেমন মিয়েন্ডার সৃষ্টি করবে, খাড়ির সৃষ্টি করবে, অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি করবে, বদ্বীপের সৃষ্টি করবে, প্লাবনভূমির সৃষ্টি করবে, স্বাভাবিক বাঁধের সৃষ্টি করবে। নদীর এগুলো সঞ্চয় কাজের ফলে। এবার দেখো গিরিখাতটা কি, সংকীর্ণ ও গভীর। সংকীর্ণ মানে সরু প্লাস গভীর, নিচের দিকে গভীর, সংকীর্ণ প্লাস গভীর নদী উপত্যকাকে আমরা গিরিখাত বলবো। এরপর দেখো ক্যানিয়ন, অতি গভীর অতি সংকীর্ণ উপত্যকাকে ক্যানিয়ন কিন্তু বলে। এবার দেখো পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন যেটা হচ্ছে কলোরাডো নদীর উপর গ্র্যান্ড ক্যানিয়ন। বোঝা গেল? পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন পরীক্ষা আসে কলোরাডো নদীর তীরে, কলোরাডো নদীর মধ্যে গ্র্যান্ড ক্যানিয়ন। ওকে, এরপরে দেখো মন্তকূপ, নদীর তলদেশে অবঘর্ষ প্রক্রিয়ায় শিলাখণ্ডের আঘাতে যে গোলাকার গর্ত সৃষ্টি হয় তাকে আমরা মন্তকূপ বলতে পারি। এরপরে দেখো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এরপর দেখো গঙ্গা সিন্ধু নদীতে অসংখ্য নদীবাঁক বা মিয়েন্ডার দেখা যায়। এরপরে দেখো অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা ইয়াংসিকিয়াং নদী দ্বীপ অববাহিকা কিন্তু দেখতে পাওয়া যায়। তারপরে দেখো কি রয়েছে, ভারতের কোশি নদীতে পলল শঙ্কু দেখা যায়। তো এগুলি সবাই নোট করে রাখবে বা স্ক্রিনশট করে রাখতে পারো তোমরা, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? ওকে, চলো নেক্সট কি রয়েছে, ভারতের ঘরঘরা, গন্ডক প্রভৃতি নদীতে পলল বেজনি দেখা যায়। তো পরীক্ষায় আসতে পারে নিম্নের কোন নদীটিতে পলল শঙ্কু বা পলল বেজনি দেখতে পাওয়া যায়। বোঝা গেল? এবার দেখো গঙ্গা অ্যাকশন প্ল্যান। দেখো 1986 সালে গঙ্গার দূষণ কমানোর জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয়, যেটাকে আমরা গঙ্গা অ্যাকশন প্ল্যান বলবো। এবার দেখো নমামি গঙ্গে, এটা 2014 সালে জুন মাসে ভারত সরকারের গঙ্গা পরিচ্ছন্নতামূলক কর্মসূচির নাম হলো নমামি গঙ্গে। ওকে, এরপরে দেখো সিন্ধু জল চুক্তি, যেটা 1960 সালের 19শে সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুসারে ভারত সিন্ধু নদীর মাত্র 20% জল ব্যবহারের অধিকার পায়, যেটা সিন্ধু জল চুক্তি, যেটা 1960 মানে 1960 সালে হয়েছিল। এরপরে দেখো পৃথিবীর সর্বোচ্চ নদ বলে হচ্ছে ব্রহ্মপুত্রকে, তাকে স্কাই রিভার বলা হয়। স্কাই রিভার কেন বলা হয়? কারণ এটি বা এই নদীটি যদি আমরা দেখি তিব্বত মালভূমির উপর দিয়ে প্রবাহিত হয়। তিব্বত সব থেকে হাইয়েস্ট উঁচু একটা মালভূমি। এবার এই উঁচু মালভূমির উপর দিয়ে এই ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হচ্ছে, তাই এটাকে স্কাই রিভার বলা হয়, কারণ আকাশের ছোঁয়ার মতো, তাই না? এবার দেখো ব্রহ্মপুত্র নদকে পিকক আইল্যান্ড গড়ে উঠেছে। ব্রহ্মপুত্র নদীর উপর পিকক আইল্যান্ড গড়ে উঠেছে। এরপরে দেখো নাগাল্যান্ডের বৃহত্তম নদী হলো দোয়াং, ভীষণ ইম্পর্টেন্ট। নর্মদা ও তাপ্তি নদীকে যমজ নদী বলা হয়। এরপরে দেখো রাজস্থানের অপর একটি নদী হলো বান্স, পরীক্ষায় আসে। তাপ্তি নদীকে নর্মদা নদীর হ্যান্ডমেড বলা হয়। বোঝা গেল? কি বলা হয়? তাপ্তি নদীকে নর্মদা নদীর হ্যান্ডমেড কিন্তু বলা হচ্ছে। তো এই হলো নদী সম্পর্কে বিস্তারিত ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে কি করবে, শেয়ার করবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।